আজকে আমরা আলোচনা করতে চলেছি আরোহ অনুমান নিয়ে। এটা তোমাদের 4th সেমিস্টারের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা জানো যে আমরা অনুমান নিয়ে আলোচনা করেছি। এই অনুমানকে যখন ভাষায় প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় যুক্তি। আর এই যুক্তির দুটো ভাগ, অবরোহ যুক্তি আর আরোহ যুক্তি। এতদিন পর্যন্ত আমরা যে লজিক শিখেছি সেগুলি সবই অবরোহ যুক্তির মধ্যে পড়ে। আজকে আমরা আলোচনা করতে চলেছি আরোহ যুক্তি। আরোহ যুক্তি কি? এই প্রসঙ্গে আলোচনা করার প্রথমেই আমি বলে নেব যে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো, কারণ এই ভিডিওগুলো করতে অনেকটা পরিশ্রম করতে হয়। তোমরা যদি আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করো তাহলে আমার আরো ভিডিও করতে ভালো লাগবে। তাহলে চলো আমরা আরোহ যুক্তির ক্ষেত্রে যাই, আলোচনার ক্ষেত্রে যাই। আরোহ যুক্তি হচ্ছে এমন একটি যুক্তি, যুক্তির দুটো ভাগ, অবরোহ। এই অবরোহ যুক্তি নিয়ে আমরা আগে আলোচনা করেছি, আর হচ্ছে আরোহ। এই আরোহ যুক্তি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। এই আরোহ যুক্তির প্রসঙ্গে অ্যারিস্টটল তার টপিকস গ্রন্থে বলেছেন যে আরোহ যুক্তি হচ্ছে এমন একটা যুক্তি যেখানে আমরা কতগুলি বিশেষ বিশেষ বিষয়কে দেখে তার ভিত্তিতে যে বিষয়গুলো জানি না তার সকলকার বিষয়ে একটা সিদ্ধান্ত নিই। তোমরা জানো মানুষের প্রবণতা কি, আমরা কি করি, আমাদের যে জানার আগ্রহ আছে সেটা কিরকম? সেটা হচ্ছে এরকম যে আমরা কিছু জানা বিষয়কে দেখি, আমাদের মধ্যে কিছু ধারণা আছে, সেই ধারণাকে নিয়ে আমরা একটা সার্বিকভাবে একটা কিছু জানতে চাই। এটাই আমাদের বেসিক প্রবণতা, আর এটাই করে কিন্তু আরোহ যুক্তি। যেমন ধরো অ্যারিস্টটলের যে বক্তব্য সেটা যদি আমরা বিশ্লেষণ করি, যে আমরা কতগুলি বিশেষ বিশেষ বিষয়কে দেখি, আর সেই বিশেষ বিশেষ বিষয়গুলোকে দেখে সেই বিষয়টার সকলকার সম্পর্কে আমরা একটা সিদ্ধান্ত নিই। যেমন একটা এক্সাম্পল দিই, ধরো আমি বাজার করতে গেলাম, আমি যাই বাজার করতে, এবং বাজার করতে গিয়ে দেখলাম প্রথম দিন গেলাম কিছু অসৎ ব্যবসায়ী আমাকে ঠকিয়ে দিল বাজার করতে গিয়ে। তার কিছুদিন পরে আরো একটা জায়গায় বাজার করতে গেলাম, সেখানেও গিয়ে দেখলাম যে আমাকে কিছু অসৎ ব্যবসায়ী ঠকিয়ে দিল। আরো একটি জায়গায় আরো একদিন বাজার করতে গেলাম, সেখানেও দেখলাম আমি ঠকে গেলাম। এইভাবে আমি গোটা দিন 10 বাজার করতে গেলাম, গিয়ে দেখলাম আমি ঠকে গেলাম ব্যবসায়ীদের হাতে। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম কি সব ব্যবসায়ীরাই অসৎ, ব্যবসায়ী মাত্রই অসৎ, আমি এটা সিদ্ধান্ত নিলাম। তাহলে দেখো আমি মাত্র একজন দুজন বা কয়েকজন বিশিষ্ট 150 এরকম ব্যবসায়ীর সাথে ডিল করেছি, সেক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিচ্ছি কি যে সব ব্যবসায়ীরা, যত ব্যবসায়ী আছে সমগ্র পৃথিবীতে যত ব্যবসায়ী আছে সকলের সম্পর্কে আমি সিদ্ধান্ত নিলাম যে সবাই অসৎ। তাহলে এই যে বিশেষ বিশেষ কতগুলো বিষয়কে দেখে সকলের সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করা, এটাই হচ্ছে আরোহ যুক্তি। এটা আমি তোমাদেরকে অ্যারিস্টটলের কথা বললাম। আরো একজন দার্শনিক যিনি হচ্ছে জন স্টুয়ার্ট মিল, তিনি আ সিস্টেম অফ লজিক গ্রন্থে তিনি কি বলেছেন? তিনি বলেছেন আরোহ যুক্তি হলো একটা প্রসেস বা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় আমরা কি করি বিশেষ বিশেষ ঘটনাগুলোকে দেখে সেই বিষয়ে একটা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করি। একই কথা শুধু অন্য রকম ভাবে বলা। ধরো আমি বলি, আর একটা উদাহরণ দিই। ধর আমি কলকাতায় গেছি, কলকাতায় গিয়ে দেখেছি কাক, সেখানে দেখেছি সব কাক কালো। আমি বর্ধমানে গেছি, বর্ধমানে দেখেছি সব কাক কালো। আমি হুগলিতে গেছি, হুগলিতে দেখেছি সব কাক কালো। আমি দার্জিলিং এ গেছি, দার্জিলিং এ গিয়ে দেখেছি সব কাক কালো। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম পৃথিবীর সমস্ত কাক হয় কালো। তাহলে আমি সমস্ত পৃথিবীর সব জায়গায় কি গেছি? যাইনি। আমি মাত্র গুটি কয়েক জায়গায় গেছি, কলকাতা, বর্ধমান, হুগলি, দার্জিলিং, এই কয়েকটা জায়গায় গেছি। তার ভিত্তিতে আমি সিদ্ধান্ত নিলাম কি যে পৃথিবীর সব কাকে কালো। এমন অনেক জায়গা আছে পৃথিবীর মধ্যে যেখানে কাক কালো নাও হতে পারে, কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম সব কাক হয় কালো। তাহলে এই প্রক্রিয়াটা কতগুলো বিশেষ বিশেষ জায়গা, বিশেষ বিশেষ ক্ষেত্রকে পর্যবেক্ষণ করে সেই বিষয়ে একটা সার্বিক নীতি গ্রহণ করা, সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা, এটাই হচ্ছে আরোহ অনুমান। বুঝে গেল আরোহ অনুমান কাকে বলে? চলো এবার আমরা আরোহ অনুমানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। আরোহ অনুমানের বৈশিষ্ট্য কি? আরোহ অনুমানের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যে আরোহ অনুমান, এক নম্বর বৈশিষ্ট্য আরোহ অনুমানের ক্ষেত্রে করা যেতে পারে যে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে, দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করে আর সিদ্ধান্ত গ্রহণ করে সার্বিক। সিদ্ধান্ত হয় বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ আর সিদ্ধান্ত হয় সার্বিক, সিদ্ধান্ত নেওয়া হয় সার্বিক। ঠিক আছে, আমি দেখছি কি
কলকাতার সব কাক কালো, বর্ধমানের সব কাক কালো, দার্জিলিং এর সব কাক কালো। তার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছি কি, সিদ্ধান্ত নিচ্ছি সার্বিক, অর্থাৎ সব কাক হয় কালো। বুঝে গেছো? শুধু সার্বিক নয়, সার্বিক সংশ্লেষক, এটা খুব গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হচ্ছে সার্বিক সংশ্লেষক। দেখো বচন দুই রকমের হতে পারে, সংশ্লেষক বচন আর বিশ্লেষক বচন। সংশ্লেষক বচন কি? সংশ্লেষক বচন হচ্ছে সেই বচন যেখানে বিধেয় উদ্দেশ্য সম্পর্কে একটু নতুন তথ্য প্রদান করে, অর্থাৎ বিধেয়টা উদ্দেশ্য সম্পর্কে একটা কিছু নতুন জ্ঞান দেয়, নতুন কিছু বলে। যেমন আমি যদি বলি সব কাক হয় কালো, এটা কাকের একটা বৈশিষ্ট্য প্রদান করছে বিধেয়টা, এটা সংশ্লেষক বচন। কিন্তু আমি যদি বলি সব নুন হয় লবণ, এখানে উদ্দেশ্য আর বিধেয় একই বিষয়কে নির্দেশ করছে। যদি বলি সব নুন হয় লবণ, এটা কি, এটা বিধেয় আর উদ্দেশ্য কোনো নতুন শব্দ, একই বিষয়কে মিন করছে। এটা হচ্ছে বিশ্লেষক বচন, এটা বিশ্লেষক বচন, আর এটা কি সংশ্লেষক বচন। অর্থাৎ সার্বিক হবে আবার সংশ্লেষক বচন হবে, অর্থাৎ সিদ্ধান্ত আর অনুমানের সার্বিক হবে এবং সংশ্লেষক বচন হবে। আশা করি বুঝতে পেরেছো। আর এরপরে চলে যাই আরোহ অনুমানের দ্বিতীয় বৈশিষ্ট্য। আরোহ অনুমানের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই অনুমানের ক্ষেত্রে পর্যবেক্ষণ আর পরীক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়। পর্যবেক্ষণ ও পরীক্ষণ, অর্থাৎ তোমরা এতদিন যে অবরোহ যুক্তি করেছো সেখানে কিন্তু পর্যবেক্ষণ আর পরীক্ষণের কথা বলা হয়নি কোথাও, কারণ সেখানে নিয়মের কথা বলা হয়েছে, নিয়ম অনুযায়ী আশ্রয় বাক্য সিদ্ধান্ত গঠনের কথা বলা হয়েছে। কিন্তু এখানে বিষয়টা কি, এখানে দেখো পর্যবেক্ষণ আর পরীক্ষণ। তোমাকে আমরা সংজ্ঞাতেই বললাম, আমি অ্যারিস্টটলের সংজ্ঞাতে বললাম, স্টুয়ার্ট মিলের সংজ্ঞাতে বললাম, আরো যদি আমরা আলোচনা করি আলেকজান্ডার বেন, তিনিও তার লজিক গ্রন্থে বলেছেন যে আরোহ যুক্তি হচ্ছে এরকম একটা পদ্ধতি যেখানে আমরা বিশেষ বিশেষ দৃষ্টান্ত দেখে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করি। দেখো সব ক্ষেত্রেই বলা আছে বিশেষ বিশেষ দৃষ্টান্ত দেখে, বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে, অর্থাৎ পর্যবেক্ষণ ও পরীক্ষণ সেটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি যে দৃষ্টান্তগুলো তোমাদের দিলাম, আমি যে উদাহরণগুলো তোমাদের দিলাম, যেমন আমি দার্জিলিং এর সব কাক দেখেছি কালো, কলকাতার সব কাক দেখেছি কালো, তাহলে দেখো দেখেছি, এই দেখা, অর্থাৎ আরোহ যুক্তি কিন্তু বাস্তবের সাথে সম্পর্কিত এবং আরোহ যুক্তির প্রধান ভিত্তিতে দাঁড়িয়ে আছে কিন্তু পর্যবেক্ষণ এবং পরীক্ষণের উপর। এটা হচ্ছে আরোহ যুক্তির দ্বিতীয় বৈশিষ্ট্য। আরোহ যুক্তির তৃতীয় বৈশিষ্ট্য কি হতে পারে? আরোহ যুক্তির তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে সামান্যীকরণ। সামান্যীকরণ খুবই ইম্পর্টেন্ট এটা বৈশিষ্ট্য, খুবই কেয়ারফুলি শোনো, মন দিয়ে শোনো। সামান্যীকরণটা কি? এই যে বিশেষ বিশেষ দৃষ্টান্তগুলোকে দেখে তার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা, এটাকেই বলা হয় সামান্যীকরণ। অর্থাৎ আমি কয়েকটা বিশেষ বিশেষ জায়গার ব্যবসায়ীদের দেখেছি যে তারা অসৎ, তার ভিত্তিতে আমি সিদ্ধান্ত করছি সব ব্যবসায়ী অসৎ। এই যে বিশেষ বিশেষ কয়েকটি জিনিসকে দেখে বা পর্যবেক্ষণ করে তাদের সম্পর্কে একটা সার্বিক নিয়ম গ্রহণ করা, এটাকেই বলা হয় সামান্যীকরণ করা। বোঝা গেল? আমি গুটি কয়েক বিষয়কে দেখেছি, তাদের ভিত্তিতে আমি সকলের সম্পর্কে সিদ্ধান্ত নিচ্ছি, এই ঘটনাটাকে বলা হয় সামান্যীকরণ। এটা আরোহ অনুমানের সব থেকে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে এটাও একটি গুরুত্বপূর্ণ, মনে রাখার মতো। 4 নম্বর বৈশিষ্ট্য আমরা আলোচনা করতে পারি। 1 নম্বর বৈশিষ্ট্যটা আমি মুছে উপরে লিখছি যে 4 নম্বর বৈশিষ্ট্য কি, আরোহ যুক্তি মনে করে প্রকৃতির একরূপতা নীতিকে বিশ্বাস করে, অর্থাৎ প্রকৃতির একরূপতা নীতি। প্রকৃতির একরূপতা নীতিটা কি? প্রকৃতির একরূপতা নীতি কি? প্রকৃতির একরূপতা নীতি হচ্ছে বলা হয় যে প্রকৃতি সর্বদা সব ক্ষেত্রে একই রকম আচরণ করে। প্রকৃতির সাথে অন্যতা না করলে প্রকৃতি কিন্তু অন্যরকম আচরণ করে না। তোমরা এখন বলতে পারো যে অনেক রকম ব্যতিক্রমী দৃষ্টান্ত দেখতে পারি, শীতকালে শীত পড়ছে না, বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না, তার কারণ হচ্ছে আমরাই প্রকৃতিকে দূষণ করে তুলেছি, দূষিত করে দিয়েছি, সেই জন্য প্রকৃতি অন্যথা করছে। কিন্তু প্রকৃতি নিয়মে প্রকৃতি কিন্তু অন্যথা হয় না, এবং এই প্রকৃতির নিয়মকে কিন্তু আমরা ফলো করি আরোহ যুক্তির ক্ষেত্রে। দেখো আমরা ফলো করলাম কিরকম, আমরা লক্ষ্য করলাম যে কলকাতায় যত কাক দেখেছি কালো, দার্জিলিং এও যত কাক দেখেছি কালো, বর্ধমানেও যত কাক দেখেছি কালো, হুগলিতেও যত কাক দেখেছি কালো, তাহলে এতটা জায়গায় কাক দেখেছি সবই যখন কালো হয়েছে, তাহলে প্রকৃতির একরূপতা নীতি অনুসরণ করে আমি বলতেই পারি যে সব কাকে কালো। এখন এক্সেপশন কিছু
হতে পারে, সেটা কিন্তু আমার দেখার বাইরে। তাই জন্য 5 নম্বর পয়েন্টে কিন্তু আমরা বলতে পারি আরোহ যুক্তির বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আরোহ যুক্তি কিন্তু সম্ভাব্য হয়, আরোহ যুক্তি কিন্তু বৈধ অবৈধ হয় না। এর আগে যে তোমরা অবরোহ যুক্তি শিখেছো সেখানে তোমরা দেখেছো যে যুক্তি বৈধ হচ্ছে এবং অবৈধ হচ্ছে, কিন্তু আরোহ যুক্তি বৈধ অবৈধ হয় না, আরোহ যুক্তি হয় সম্ভাব্য। আরোহ যুক্তির আশ্রয় বাক্য যদি অধিক হয়, আরোহ যুক্তির পর্যবেক্ষণ বা পরীক্ষণ যদি অধিক হয়, তাহলে আরোহ যুক্তি বেশি সম্ভাব্য হয়, আর তা যদি কম হয় তাহলে আরোহ যুক্তি কিন্তু কম সম্ভাব্য হয়। আরোহ যুক্তির ক্ষেত্রে কিন্তু আমরা বৈধ অবৈধ কথাটাকে প্রয়োগ করতে পারি না, এটা আরোহ যুক্তির পঞ্চম বৈশিষ্ট্য। তো চলো এইবার বৈশিষ্ট্য জানার পর এবার আমরা জেনে নেব যে আরোহ যুক্তি করার ক্ষেত্রে কি কি স্তর আছে, আরোহ যুক্তি আমরা কিভাবে করি। আরোহ যুক্তি করার প্রথম স্তরটা হচ্ছে সংজ্ঞা প্রদান করা। দেখো প্রথম স্তর, 1 নম্বর স্তর হচ্ছে সংজ্ঞা প্রদান করা। সংজ্ঞা প্রদান করাটা কিরকম, যে বিষয়টাকে আমি অনুমান করতে চলেছি সেই বিষয়টার একটা সম্পূর্ণ বিষয়টা কি সেটা সম্পূর্ণরূপে বলে দেওয়া, অর্থাৎ সেটাই হচ্ছে সংজ্ঞা। অর্থাৎ বিষয়টাকে আমাকে ভালো করে জানতে হবে যে আমি কি বিষয় নিয়ে, ধরো আমি একটা গ্রামে ম্যালেরিয়া হচ্ছে, সেই ম্যালেরিয়ার বিষয়টা কি, ম্যালেরিয়া কি খায় না মাখে না কি রোগ না কি বৃত্তান্ত, এটাকে আমাকে আগে জানতে হবে, বিষয়টাকে আগে একটা সংজ্ঞা প্রদান করতে হবে। এটা হচ্ছে প্রথম স্তর আরোহ যুক্তি। দ্বিতীয় স্তর কি, দ্বিতীয় স্তর হচ্ছে পর্যবেক্ষণ করা। এবার হচ্ছে সেই যে জিনিসটিকে আমি পেলাম, যে বিষয়টি আমার সংজ্ঞা প্রদান করা হলো, সেই বিষয়টিকে পুরো ঘটনাটাকে আমাকে আগে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। সব বাড়ি বাড়ি যেতে হবে, গ্রামে গ্রামে গিয়ে আমাকে ম্যালেরিয়া হয়েছে এরকম বাড়ি খুঁজে বের করতে হবে, কি কি হয়েছে সেগুলো সব ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। বুঝে গেল? 3 নম্বর স্তর হচ্ছে পর্যবেক্ষণও করবে এবং কেন হচ্ছে কি বৃত্তান্ত হচ্ছে সেই পর্যবেক্ষণ করবে এবং বিশ্লেষণ করব। 3 নম্বর স্তরে কি হচ্ছে, 3 নম্বর স্তর হচ্ছে অপসারণ করা। অপসারণ করা কি, তুমি যখন গ্রামে গ্রামে ম্যালেরিয়া রোগের কারণ খুঁজতে গেলে যে গ্রামে কেন ম্যালেরিয়া দেখা দিচ্ছে, সকলের ক্ষেত্রে তো মশার কামড়টা কমন আছে, কিন্তু তার সঙ্গে অনেক বিষয় পাবে যেগুলো তো সবাই বলছে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে, কিন্তু সেগুলো ম্যালেরিয়ার ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়। তাহলে যে বিষয়গুলো তুমি যার সার্ভে করতে গেছো সেই বিষয়গুলোর সাথে যেগুলো যুক্ত আছে, যেগুলো প্রাসঙ্গিক, সেগুলোকে তোমাকে রেখে বাদবাকি বিষয়গুলোকে তোমাকে অ্যাভয়েড করতে হবে, অপসারণ করতে হবে। এটা হচ্ছে তৃতীয় স্তর। চতুর্থ স্তর কি, চতুর্থ স্তর হচ্ছে প্রকল্প গঠন করতে হবে। প্রকল্প গঠন, এই স্তরটাকে সবথেকে গুরুত্বপূর্ণ স্তর বলা হয়। যে তুমি যতগুলো বাড়িতে গেলে সবাইকার ক্ষেত্রে দেখলে যে যে মশার কামড় সেটা ম্যালেরিয়া রোগের একটা কারণ, এবং সেইটার বিষয়ে তোমাকে ফার্স্টে একটা প্রকল্প গঠন করতে হবে, এবং সেই প্রকল্প গঠনটা যদি তোমার ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার আরোহ অনুমানটা, সম্পূর্ণ অনুমানটা কিন্তু ভুল হয়ে যাবে। পঞ্চম ক্ষেত্রে কি করতে হবে, এটা গেল 4 নম্বর। পঞ্চম ক্ষেত্রে কি করতে হবে, সামান্যীকরণ করতে হবে। ওই যে বললাম আরোহ অনুমানের বৈশিষ্ট্যের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে সামান্যীকরণ প্রক্রিয়া। অর্থাৎ ধরো গ্রামে যদি 100টা বাড়ি থাকে, তুমি 100টা বাড়িতে গেলে না, তুমি মোটামুটি করে 60 বাড়িতে গেলে, আর বাদবাকি বাড়িগুলো সম্পর্কে তুমি সামান্যীকরণ করে নিলে, অর্থাৎ সার্বিক করে নিলে, বিশেষ বিশেষ থেকে সার্বিকে চলে গেলে, এটা হচ্ছে সামান্যীকরণের প্রক্রিয়া। 6 নম্বর পয়েন্ট কি, 6 নম্বর পয়েন্ট হচ্ছে যাচাই করবে। এবার তুমি যে এই সামান্যীকরণটা করলে, এই সামান্যীকরণটা করে কিন্তু তাকে যাচাই করে নিতে হবে। যাচাই করে নিলে কিন্তু, যাচাই যদি তুমি না করো তাহলে কিন্তু তোমার প্রক্রিয়া সঠিক হবে না, তোমার সিদ্ধান্ত সম্ভাবনা বাড়বে না। তার পরবর্তীকালে কি হচ্ছে, সপ্তম স্তর হচ্ছে এরপর তুমি সিদ্ধান্ত গ্রহণ করলে হ্যাঁ সব বাড়িতে ম্যালেরিয়ার কারণ হচ্ছে মশার কামড় এবং গ্রামের চারিপাশে প্রচুর আবর্জনা স্তূপ রয়েছে, সেখানে মশা আছে বাড়িতে অনেক, তুমি তারপরে সেখানে সেটাকে কিওর কিভাবে করা যায়, যে জল রাখা যাবে না কারণ সেখানেই মশা ডিম পারে ইত্যাদি ইত্যাদি, তুমি সমস্ত কিছু সার্ভে করে তাদেরকে বলে নে, তাহলে তোমার সিদ্ধান্তটা সঠিক হলো। তাহলে এই সমগ্র প্রক্রিয়া, এই যে গোটা প্রক্রিয়াটা দ্বারা কিন্তু আরোহ অনুমান সম্পূর্ণ হয়। এই 7টা যে আমি স্তরের কথা বললাম, এই 7টা স্তরের মধ্য দিয়ে আরোহ অনুমান কিন্তু সম্পন্ন হয়। এইবার আমি তোমাদেরকে আলোচনা করব যে আরোহ অনুমানের ক্ষেত্রে কি কি ভিত্তি আছে। দেখো আরোহ অনুমানের দুটো ভিত্তি, একটা আকারগত ভিত্তি আর একটা হচ্ছে বস্তুগত ভিত্তি। আকারগত ভিত্তি আর বস্তুগত ভিত্তি বলতে কি বোঝায়, দেখো আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির, আমি তোমাদেরকে লিখে দেখাই, আরোহ অনুমানের ভিত্তি দুটো, আরোহ অনুমানের ভিত্তি দুটো।
দুটো, আকারগত ভিত্তি আর দ্বিতীয় হচ্ছে বস্তুগত ভিত্তি। আরোহ অনুমানের বস্তুগত আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নীতি। এটা থেকে না খুব প্রশ্ন আসে মাঝে মাঝে যে আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি। আকারগত ভিত্তি হচ্ছে এক, প্রকৃতির একরূপতা নীতি, আর দুই, কার্যকারণ নীতি। আর বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ আর পরীক্ষণ। এক, পর্যবেক্ষণ আর দুই, পরীক্ষণ। এই আরোহ অনুমানের ভিত্তি আকারগত ভিত্তি আর বস্তুগত ভিত্তি, এবং এই ভিত্তিগুলো কি কি সেগুলো আমরা আলোচনা করলাম। তারপরে এবার আর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আরোহ অনুমানের ক্ষেত্রে দুটো সমস্যা আছে। সেই একটা সমস্যা হচ্ছে যে আরোহ অনুমানের ক্ষেত্রে একটা বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে যে সামান্যীকরণ করা হচ্ছে সেখানে একটা অন্ধকারে ঝাঁপ দেওয়ার মতো একটা প্রবণতা থাকে। অর্থাৎ এই যে বিশেষ বিশেষ কয়েকটা দৃষ্টান্ত দেখে আমি সকলের সম্পর্কে সিদ্ধান্ত করছি, এটা একটা বড় ঝাঁপ, এটা সামান্যীকরণের সমস্যা। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে এখানে কি সমস্যা হতে, আরোহ অনুমানের সমস্যা, অর্থাৎ আরোহ অনুমানের সমস্যা কি? আরোহ অনুমানের প্রধান সমস্যা হচ্ছে এই সামান্যীকরণের সমস্যা। আরোহ অনুমানের সমস্যা হচ্ছে সামান্যীকরণের সমস্যা প্রথম। অনেকে আবার বলেন যে এটা হচ্ছে একটা অন্ধকারে ঝাঁপ দেয়া। অর্থাৎ ধরো আমি কয়েকটা জায়গায় গোটা 10 ব্যবসায়ীর সাথে ডিল করেছি, তারা আমার সাথে ঠকিয়েছে, তারা আমার সাথে অসৎ উপায় অবলম্বন করেছে, তার বলে আমি সিদ্ধান্ত নিতে পারি না যে সব ব্যবসায়ী অসৎ। গোটা পৃথিবীতে কত ব্যবসায়ী আছে, তারা সবাইকে অসৎ? সৎ ব্যবসায়ী আছে। তোমরা বলতে পারো যে ম্যাডাম অনেক সৎ ব্যবসায়ী আছে, আমার পরিচিত অনেক সৎ ব্যবসায়ী আছে যারা অনেস্টের সাথে ব্যবসা করে, তাহলে আপনি কেন একটা সিদ্ধান্ত নিলেন? তাহলে এই যে সামান্যীকরণ, এই সামান্যীকরণ প্রক্রিয়াটার মধ্যে কিন্তু ভুল হয়ে যেতে পারে। যেমন আমরা তুমি হয়তো অনেক জায়গায় গেছো, তুমি কলকাতা চিড়িয়াখানায় গেছো, সেখানে গিয়ে সাদা কাক দেখেছো। তুমি বললে ম্যাডাম আপনি যতই কালো কাক দেখেন না কেন, কালো কাকের সংখ্যা হয়তো বেশি, কিন্তু সাদা কাক আছে, আমি দেখেছি আলিপুর চিড়িয়াখানায়। তাহলে এই যে আমি সামান্যীকরণ করেছি, এখানে আমার একটা মস্ত বড় ভুল থেকে যাচ্ছে। এই সামান্যীকরণের যে ভুল, এটা হচ্ছে আরোহ অনুমানের একটা বিশাল সমস্যা। এটাকে বলা হয় একটা অন্ধকারে ঝাঁপ দেয়া। এটাকে আরোহ সামান্যীকরণের সমস্যা, সামান্যীকরণের সমস্যা। আর হচ্ছে এটাকে বলা যেতে পারে যে একটা অন্ধকারে ঝাঁপ দেয়া। হ্যাঁ, অন্ধকারে ঝাঁপ দেয়া কেন বলছে দেখো আমরা মাত্র কয়েকটা বিষয়কে লক্ষ্য করছি, লক্ষ্য করছি, সেই লক্ষ্যটা থেকে আমি সবার বিষয় সিদ্ধান্ত নিয়েছি, এটাকে অন্ধকারে ঝাঁপ দেয়া বলা যাচ্ছে। তাহলে এই দুটো কিন্তু আরোহ অনুমানের একটা সমস্যা। এই সমস্যাটা যদি কি আমরা ওভারকাম করার উপায় বলা হয়েছে। কিরকম ওভারকাম করার উপায়? ওভারকাম করা যেতে পারে যদি আমরা দৃষ্টান্তের সংখ্যা বাড়াই। ওই যে বললাম আরোহ অনুমান সম্ভাব্য হয়, আমি যদি অধিক বেশি দৃষ্টান্ত গ্রহণ করি তাহলে আমার সিদ্ধান্তের সম্ভাবনা বেড়ে যাচ্ছে, আমি এই সামান্যীকরণের সমস্যাটাকে দূর করতে পারি। আমি বেশি সংখ্যক দৃষ্টান্ত দেখলাম, অনেক ব্যবসায়ীকে দেখলাম, একটা সার্ভে করে নিলাম, মোটামুটি অনেক ব্যবসায়ীকে তার মধ্যে নেওয়ার পরে দেখলাম হ্যাঁ শুধু অসৎ ব্যবসায়ী নেই, কিন্তু সৎ ব্যবসায়ীও আছে। তখন আমার বুঝতে পারলাম না, আমি আগে যে সিদ্ধান্তটি গ্রহণ করেছিলাম যে সব ব্যবসায়ীরাই অসৎ, এটা কিন্তু ঠিক না। তারপরে আমি আরো অনেক রকম অ্যাজাম্পশন করতে পারি, অন্যান্য বলতে পারি হ্যাঁ ছোট ব্যবসায়ীরা অসৎ, হ্যাঁ গরিব ব্যবসায়ীরা কিন্তু সৎ, এরকম অনেক রকম করা যায়। কিন্তু আস্তে আস্তে যত আমি দৃষ্টান্তের সংখ্যা বাড়াবো তত আমার কিন্তু আরো যুক্তির ক্ষেত্রে এই সামান্যীকরণের যে সমস্যা বা অন্ধকারে ঝাঁপ দেওয়ার যে সমস্যা, এই সমস্যা কিন্তু আমরা দূরীকরণ করতে পারবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব আরোহ অনুমানের যে প্রকারভেদ আছে। আরোহ অনুমানের অনেক রকমের প্রকারভেদ রয়েছে, সেই প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত, টাটা।